মাদ্রাসায় শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন হাইকোর্ট, নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির তদন্ত শুরু, প্রাধান্য পাবে ১২০ অভিযোগ। এবং খননে প্রাণ ফিরেছে গড়াই নদীর, সুন্দরবন এলাকায় কমেছে লবণাক্ততা, বেড়েছে মিঠা পানি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন হাইকোর্ট, তাদের নিরাপত্তা নিশ্চিতেরও নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সংবিধান ও প্রচলিত আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে চট্টগ্রামে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইয়াহিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে হাইকোর্টকে ডিসি ও এসপির প্রতিবেদন দাখিল করা হয়। চট্টগ্রাম হাটহাজারীতে একটি মাদ্রাসার ছাত্রকে বেধড়ক বেত্রাঘাত করে শিক্ষক ইয়াহিয়া, পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সংবিধান এবং আইনে যে ধরনের শিক্ষা পরিবেশ সৃষ্টি করার কথা এবং আমাদের শিক্ষা আইন অনুযায়ী সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডসমূহ এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ রয়েছেন সবাইকে কিন্তু নির্দেশনা দিয়েছেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ দুর্নীতির তদন্তে গঠিত ৩ সদস্যের কমিটি কাজ শুরু করেছে। শিক্ষক সমিতির ১১ দফা অভিযোগ ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত দুর্নীতির খবরকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তদন্ত কমিটির প্রধান ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ্র। বিশ্ববিদ্যালয় অধিকার সুরক্ষা পরিষদের ১২০ অভিযোগও তদন্তে প্রাধান্য পাবে বলে জানান তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করা হবে। এদিকে অধিকার সুরক্ষা পরিষদ আহ্বায়ক অধ্যাপক ডক্টর মতিউর রহমান বলেছেন, ১২০টি অভিযোগের শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। দালিলিক প্রমাণ আমরা গ্রহণ করছি দুই পক্ষ থেকে, তার ভিত্তিতে আজকে একেবারে সশরীরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে ওই প্রত্যেকটা অভিযোগের এগেনস্টে। ভোলার তজুমুদ্দিনের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাঙ্কে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার চাচড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দক্ষিণ পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাঙ্কের কাজ চলছিল। এ সময় শ্রমিকরা ভেতরে যায়, সে ফিরে না আসায় অন্য শ্রমিকরাও ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে মৃত উদ্ধার করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে মোহাম্মদ জুবায়ের নামে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সকালে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত জুবায়ের সালমান শাহ গ্রুপের সদস্য। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুতিয়া গ্রুপ ও সালমান শাহ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। মধ্যরাতে পুতিয়া গ্রুপের লোকজন সালমান শাহ গ্রুপের জুবায়েরকে তুলে নিয়ে পাশের পাহাড়ে গুলি করে হত্যা করে। পরে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের মোহাম্মদ জলিলকে কুপিয়ে জখম করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তৃতীয় ধাপের খননে অনেকটা প্রাণ ফিরেছে দেশের উপকূল ভাগে মিঠা পানির অন্যতম উৎস গড়াই নদীতে। কুষ্টিয়া অংশে খনন প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনায় এবার শুষ্ক মৌসুমে পানি প্রবাহ অনেক বেড়েছে। এতে সুন্দরবন এলাকায় বেড়েছে মিঠা পানির সরবরাহ, কমেছে লবণাক্ততা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সুন্দরবন সহ দেশের উপকূল ভাগে মিঠা পানির অন্যতম আধার পদ্মার প্রধান শাখা গড়াই। এর উৎপত্তি কুষ্টিয়ায়। শুষ্ক মৌসুমে পদ্মায় পানি কমে গেলে বন্ধ হয়ে যেত গড়াইয়ের উৎসমুখ। এতে সুন্দরবন সহ উপকূল ভাগে মারাত্মক লবণাক্ততা দেখা দেয়। বিপুল অর্থ ব্যয়ে 2 দফায় এই নদী খনন করা হলেও আসেনি কাঙ্ক্ষিত ফল। 2018 সালে খনন প্রক্রিয়ায় পরিবর্তন এনে 650 কোটি টাকা ব্যয়ে আবারও গড়াই খনন শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এতে শুষ্ক মৌসুমে গড়াইয়ে বেড়েছে পানি প্রবাহ। এইবার কাটার পর মোটামুটি সব নদীতে পানি দেখা যাচ্ছে। নদীতে গোসল করতে আসলাম, এই যে পানি রান্নার জন্য নিয়ে যায়।
পানি প্রবাহ বাড়ায় খুশি নদী পাড়ের মানুষ। মাছও ধরছেন জেলেরা। কৃষি কাজে তার আমাদের ঘর এই গাছগাছালি মানে আগেকার থেকে এখন সতেজ আছে। গত বছর তুলনায় এবার নদীতে পানি আছে এবং মাছের সংখ্যাটাও কিছু দেখা যাচ্ছে। শুষ্ক মৌসুমে গড়াইয়ে পানি প্রবাহ ভালো থাকায় সুন্দরবন এলাকায় মিঠা পানির সরবরাহ বেড়েছে, আর লবণাক্ততা নেমে এসেছে অর্ধেকে। 2017-18 তুলনায় বা 18-19-এর তুলনায় আমাদের যে বেডউইটটা সেটা আমরা 3 গুণ বাড়িয়েছি এবং অপটিকের বেডউইটটা প্রায় হচ্ছে আমরা 5-6 গুণ বাড়িয়েছি আর কি। পানি উন্নয়ন বোর্ড বলছে, শুধু খননই নয়, বালি ও মাটি কাজে লাগিয়ে নদীপাড়ের জমি ভরাট করে বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। খাস জমি এবং নদী শিকস্তির জমি রিক্লেম করা হচ্ছে এবং সেই রিক্লেম জমিতে আবার প্রতিরক্ষা কাজ করে এটাকে স্থায়িত্ব দেওয়া হচ্ছে, সেখানে ফরেস্টেশন করা হচ্ছে। সুন্দরবন সহ এ অঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নদীর নাব্য ফিরিয়ে আনার কথা বলছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের পানি, মিঠা পানির প্রবাহ বজায় রাখার জন্য গড়াই নদীর প্রবাহ ঠিক রাখা জরুরি। 2022 সালে শেষ হবে প্রকল্পের কাজ। সমর ইসলাম, 21 টেলিভিশন। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 105তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের উজানধল গ্রামে চলছে 16তম লোক উৎসব। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত আর বাউল শিল্পীরা গানে গানে স্মরণ করছেন গুণী শিল্পী শাহ আব্দুল করিমকে। শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে সোমবার ভোর পর্যন্ত। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। শ্রদ্ধা আর ভালোবাসায় বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে স্মরণ করছেন ভক্ত ও অনুরাগীরা। গুণী এই শিল্পীর শুদ্ধ সুর ছড়িয়ে পড়ছে চারদিকে। দিরাইয়ের উজানধল গ্রামের মাঠে চলছে দুদিনের এই লোক উৎসব। আয়োজকরা জানান, এই উৎসব শাহ আব্দুল করিমের জন্মদিন 15 ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়েছে। আয়োজন করা হয়েছে সীমিত, বসেনি মেলাও। বাবাজি শাহ আব্দুল করিম একটা কথা বলতেন, বাবা মানুষের গান গাও, দেশের গান গাও, মানুষকে ভালোবাসো। দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা আসতেছে। লোকগান খুব ভালোবাসি আর তার সাথে ভালোবাসি বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে। ভক্ত ও স্বজনরা জানান, জীবনের শেষ সময়ে এসে বাউল সম্রাট চেয়েছিলেন তার প্রতিষ্ঠিত সঙ্গীতালয়টি যেন পূর্ণতা পায়। ওনার ইচ্ছা অনুযায়ী একটা শাহ আব্দুল করিম সঙ্গীতালয় করা হয়েছে। সেখানে আধুনিকতা দরকার, বর্তমান প্রজন্মের যে প্রশিক্ষণ সেটাও দরকার। যাতে শাহ আব্দুল করিমের সৃষ্টি মানুষের কাছে পৌঁছানো যায়, প্রসার ও প্রসারের লক্ষ্যে আমরা সেই অনুষ্ঠানটি করে থাকি। এদিকে উৎসব শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। মহাবিদ্যালয় এখন আছে, আমাদের হয়তো বিশ্ববিদ্যালয় হতে পারে, সঙ্গীত বিশ্ববিদ্যালয়, এখানে ওনার সৃষ্টি নিয়েই হয়তো শত শত হাজার হাজার ভক্তবৃন্দ হোক, স্টুডেন্টরা পড়বে। বাউল শাহ আব্দুল করিম 1916 সালের 15 ফেব্রুয়ারি দিরাইয়ের উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। ইহধাম ত্যাগ করেন 2009 সালের 12 সেপ্টেম্বর। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। চট্টগ্রামে কোকেন পাচার মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 18 মার্চ। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ও কাশিয়ানীর ওরাকান্দিতে নানা প্রস্তুতি চলছে। সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার এসব স্থান পরিদর্শন করেন। এ সময় তারা বঙ্গবন্ধু ভবন, লাইব্রেরি ভবন, বকুলতলা উন্মুক্ত মঞ্চ সহ সমাধিসৌধ কমপ্লেক্সের শোভা বর্ধন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। একই সাথে স্থানীয় কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এর আগে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধে শ্রদ্ধা জানান। ডিজিটাল বাংলাদেশের কারিগর সজীব ওয়াজেদের হাত দিয়েই বৈশ্বিক করোনা মহামারীতেও দেশ এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
সকালে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে প্রথমবারের মতো ময়মনসিংহ বিভাগের স্টার্টআপ তরুণ উদ্যোক্তাদের 4 দিনের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আইসিটি ডিভিশনের অধীনে আইডিয়া প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব NM জিয়াউল আলম। ময়মনসিংহ বিভাগের 60 তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। 17 মার্চ পর্যন্ত কর্মশালা চলবে। জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্র সবুজ মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জুলফিকার আলী খান এই রায় দেন। মামলার রায়ে বলা হয়, কৈডোলা গ্রামের ইমান আলীর সাথে ছেলে সবুজ মিয়ার জমি নিয়ে বিরোধ হয়। 2016 সালের 24 ফেব্রুয়ারি সবুজ মিয়া বাবা ইমান আলীকে মারধর করে। পরে তিনি হাসপাতালে মারা যান। এই ঘটনায় নিহতের বড় ছেলে বাদল মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। আদালতে 17 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সবুজকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এদিকে শিশু ধর্ষণ মামলায় উদয় নামে এক যুবককে যাবজ্জীবন ও 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় আদালত। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের থাবায় এক কর্মচারী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 8:30টার দিকে সীমানা প্রাচীরের সামনে গেলে হঠাৎ বাঘের সামনে পড়ে যান কর্মচারী মজনু মিয়া। এই সময় বাঘের থাবায় আহত হন তিনি। পার্কের অন্যান্য কর্মচারীরা বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গবাদি পশুর খাদ্য কচুরিপানাকে নান্দনিক রূপ দিয়েছে গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলের নারীরা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে ঘর সাজানোর শৌখিন সামগ্রী। দেশের গণ্ডি পেরিয়ে বিক্রি হচ্ছে বিদেশেও। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনের পাড়া গ্রামের সুভাষ চন্দ্র প্রশিক্ষণ নিয়েছেন ঢাকা থেকে। পরে তিনি প্রশিক্ষণ দেন বেশ কয়েকজন নারীকে। পর্যায়ক্রমে উপজেলার ভাষাপাড়া, কঞ্চিপাড়া, মদনের পাড়া ও সদর উপজেলার দারিয়াপুর ও তালতলা গ্রামের প্রায় 250 নারীকে দিয়ে শুরু করেন শৌখিন পণ্য তৈরির কাজ। আরও অনেক উৎসাহিত লোক আসতেছে, কিন্তু আমি পুঁজির কারণে তাদেরকে এই মেটেরিয়ালসটা দিতে পারতেছি না। তো আমার যদি পুঁজি বেশি হতো বা একটা লোন পাইতাম, তাহলে হয়তো আমি এই এলাকায় আরো এটা বড় কিছু করতে পারতাম। বাড়ির আঙ্গিনায় শুকনো কচুরিপানা দিয়ে নারীরা তৈরি করছেন ঘর সাজানোর সামগ্রী। এসবের মধ্যে রয়েছে ফুলদানি, ফুলের টব, মাদুর, ঝুড়ি সহ অনেক কিছু। এই কাজ করে তাদের প্রতিদিন 2 থেকে 300 টাকা আয় হয়। এতে খুশি গ্রামের অন্যান্য মানুষও। পানার কাজ আসাতে আমরা অনেক খুশি। আমরা 2 দিন 3 দিন যাবত আমরা ট্রেনিং দিছি। সবাই মিলে একসঙ্গে আমরা বসিয়ে আনন্দের মধ্যে আমরা এই জিনিসটা তৈরি করি, খুবই ভালো লাগে। প্রতি পিস 20 টাকা দিনে আমরা 7 থেকে 8টা 10টা পর্যন্ত বানাই। তো বানানোর ফলে আমাদের দিনে 200-250 টাকা আসে। মাসে আমরা যে টাকাটা পাই সেটা দিয়ে আমাদের সংসারে কিছুটা কাজে লাগাই, আবার বাচ্চাদের অনেক শখও পূরণ করতে পারি। নর্দমার মধ্যে পড়ে থাকে এই কচুরি পানা, তার ডাট দিয়ে কাজ হয়, এটা আমরা কখনোই ভাবিনি। টাকাও আসতেছে, এই টাকা দিয়ে মেয়েরা যেমন কাজ করতেছে, মেয়েদের নিজেদের পারিশ্রমিক কিছু মুনাফা অর্জন করতেছে। কচুরিপানা দিয়ে নারীদের নিপুণ হাতে তৈরি শৌখিন সামগ্রী যাচ্ছে বিদেশেও। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস 2021 উপলক্ষে সিলেটে নদীর তীরে নদীপ্রেমী সমাবেশ করে সুরমা রিভার ওয়াটার কিপার এবং পরিবেশ আন্দোলন। দুপুরে নগরীর গ্রিনব্রিজ এলাকায় সুরমা নদীর পাড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। এই সময় বক্তারা বলেন, দখল দূষণ আর প্রশাসনের উদাসীনতায় হারিয়ে যাচ্ছে নদী। শাখা নদী ও উপনদীগুলো বিলীন হওয়ার পাশাপাশি প্রধান নদীগুলো অস্তিত্ব সংকটে। প্রশাসন বছরে 2-1 বার অবৈধ দখলমুক্ত করার অভিযান করলে তা নিতান্তই লোক দেখানো বলে অভিযোগ করেন তারা। দ্রুত নদী দখল দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতি আহ্বান জানান তারা। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সমাবেশ হয়েছে। সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সড়কে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সমিতির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, দীর্ঘ প্রায় 2 বছর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সকল প্রকার নিয়োগ হচ্ছে না। মন্ত্রণালয় কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা। পরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দিনাজপুর মহারাজা স্কুল মাঠে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের নতুন ভবনের উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম। সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য জীবন দিয়ে গেছেন, সেই সোনার বাংলা গড়ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালীন মুক্তিযোদ্ধাদের করুণ দশা হয়েছিল বলেও জানান হুইপ। শরীয়তপুরে পিআইবির 3 দিনের প্রশিক্ষণ শেষে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার 65 জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সার্কিট হাউসে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার SM আশরাফুজ্জামান ও শরীয়তপুর পৌরসভা মেয়র পারভেজ রহমান জন। জামালপুরের দেওয়ানগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম ফরাজি পাড়ে যুব সংঘের উদ্যোগে মরহুম সুরুজ্জামান চেয়ারম্যান স্মৃতি ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনালে 7 রাউন্ডে 50টি ঘোড়া অংশ নেয়। মাদারগঞ্জ উপজেলার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রূপসী আক্তার চ্যাম্পিয়ন হয়। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রচুর দর্শকের সমাগম ঘটে। এবার চট্টগ্রাম সংবাদ। বকেয়া পাওনা আদায়ের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে পাটকল শ্রমিকরা। সকালে নগরীর আমিন জুট মিল এলাকায় এই কর্মসূচি পালন করে কৃষক শ্রমিক জনতা ঐক্য পরিষদ নামে একটি সংগঠন। এ সময় তারা বলেন, সরকার একে একে পাটকলগুলো বন্ধ করে দিচ্ছে, কিন্তু শ্রমিকদের মজুরি ও পাওনা পরিশোধ করছে না। তারা আরও জানান, মন্ত্রণালয় থেকে গেল বছরের জুলাইয়ে বদলি শ্রমিকদের সব মজুরি পরিশোধের আশ্বাস দেওয়া হলেও এতদিনও তা বাস্তবায়ন হয়নি। বকেয়া টাকা না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করা হয় বিক্ষোভ সমাবেশ থেকে। চট্টগ্রামে কোকেন পাচার মামলায় 18 মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সকালে চট্টগ্রামের 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালতে 2 সাক্ষীকে হাজির করা হয়। এ পর্যন্ত রাষ্ট্রপক্ষ 12 জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 2019 সালের 29 এপ্রিল এ মামলায় 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। 2015 সালের 6 জুন চট্টগ্রাম বন্দর থেকে খালাসের সময় আইনশৃঙ্খলা বাহিনী এবং শুল্ক কর্মকর্তারা 107টি ড্রাম ভর্তি 370 লিটার তরল কোকেন আটক করে। সূর্যমুখী তেলের আড়ালে এসব তরল কোকেন আমদানি করে চট্টগ্রামের খাতুনগঞ্জের খান জাহান আলী লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। বান্দরবানের আলীকদমের কুরুকপাতার সামথং এলাকায় ভাল্লুকের আক্রমণে ক্রয়েল মুরং নামে এক ম্রো আহত হয়েছে। সেনাবাহিনী জানায়, রাতে সমথং পাড়ার পাশের এক ঝিরিতে মাছ ধরার জন্য এক জাল পেতে আসে ক্রয়েল। ভোরে মাছ সংগ্রহ করতে ঝিরিতে গেলে সেখানে ভাল্লুক তাকে আক্রমণ করে। পরে স্থানীয়রা বলাইপাড়া আর্মি ক্যাম্পে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সেনাবাহিনীর হেলিকপ্টারে বলাইপাড়া আর্মি ক্যাম্প থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম CMH-এ পাঠানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে 4 দিনের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী। এ সময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা রক্ষা করতে আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, দৈনিক গিরি দর্পণ সম্পাদক AKM মকসুদ আহমেদ। ধর্মীয় সাধকরা যুগে যুগে মানুষকে অন্ধকারকে পরিহার করে আলোর জগতে ফিরে আসতে উদ্বুদ্ধ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক ডক্টর পীযূষ দত্ত। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুরূপা ফাউন্ডেশনের আয়োজনে চিন্ময় মনীষা অচ্যুতানন্দ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থপতি প্রণব মিত্র চৌধুরীর সভাপতিত্বে ও আবির চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস।
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর সিআরবিতে সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন সমাজসেবক রাকিবুর রহমান টুটুল ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর বোর্ড সদস্য এমআর আজিম সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি যখনই কোনো ধরনের সামাজিক বিপর্যয় কিংবা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তখনই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাবে। শেষ করছে ২১-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মাদ্রাসায় শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন হাইকোর্ট, নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির তদন্ত শুরু, প্রাধান্য পাবে ১২০ অভিযোগ। খননে প্রাণ ফিরেছে গড়াই নদীর, সুন্দরবন এলাকায় কমেছে লবণাক্ততা, বেড়েছে মিঠা পানি। দর্শক, ২১-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ২১-এর সঙ্গেই থাকুন।